আমি কখনো অটোগ্রাফ কিংবা ছবির আবদার এড়িয়ে যাই না। আমিও একসময় ফুটবলের ফ্যান ছিলাম। কথাটি ক্রিস্টিয়ানো রোনালদোর। ফ্যান ছাড়া যে ফুটবল একেবারে কিছুই নয় সেটা কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো খুব ভালো করেই জানেন। আমার ধারণা, আমার বিশ্বাস সব ফুটবলারই তা জানেন। এমনই কিছু ক্রেজি ফ্যানদের নিয়ে আমরা হাজির হয়েছি বেলমের প্রেজেন্টস কিক অফে। আপনাদের সাথে আছে আমি আশিক রুদ্র, এবং আমার সাথে আছেন কিছু ক্রেজি ফ্যান ডানে এবং বামে দুই পাশেই। আমরা আপনাদের পরিচয়গুলো একটু জানার চেষ্টা করব। আপনার নাম এবং পরিচয়টা যদি জানান। আমার নাম মাসুম গাজী, আমি ক্রিকেট টিমের সাথে আছি। মানে ক্রিকেট টিমের সাথে বলতে কিসের সাথে? বিপিএল এ সিলেট স্ট্রাইকার টিমে, সিলেট টাইটান্স টিমে ছিলাম। আমি মোহাম্মদ সোয়েব হোসেন শামীম, ম্যানেজার ইয়াং পেগাসাস ক্রিকেট ক্লাব। জি। আমি এস.এম. শফিকুজ্জামান, আমার নিকনেম টিক্কু জামান নামে আমার বেশি সুপরিচিত। আচ্ছা, আমার বাম পাশে দুজন আছেন। আমি আনিসুর রহমান রাজু, আমি অনামিকা তরুণ সংগঠন একটা ক্লাবের সভাপতি। আচ্ছা, আপনার পরিচয়টা জানান। আমি জামিল চৌধুরী, আমি সাধারণ সম্পাদক রামগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে আজকে সবাই আর্জেন্টিনার ফ্যান, আর্জেন্টিনার জার্সি পরে সবাই এসেছেন। যদিও কাল রাতে আমরা দেখেছি যে ব্রাজিল হেরে গেছে। আজকে পর্তুগাল এবং স্পেনের ম্যাচ আছে, বিগ ম্যাচ। এই যে ব্রাজিলের হেরে যাওয়া, নেইমারের বিদায়, মানে আপনি খুশি হয়েছেন তো নাকি? না, আমি অ্যাকচুয়ালি ফুটবলার হিসাবে আর্জেন্টিনার ক্রিকেট ফ্যান হিসাবে আমি বলতে চাই, আসলে বড় টিম ব্রাজিল থাকলে আরও টুর্নামেন্টটা জমজমাট হতো আর সুন্দর হতো। আমি ব্রাজিলের বিদায়তে আসলে খুবই হতাশ হয়েছি, কারণ আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে অনেকে ভাবতে পারে ব্রাজিল বিদায় হলে তাড়াতাড়ি ভালো হবে, কিন্তু নেইমারের লেগে খুব খারাপ লাগছে। মানে একটা ক্যালকুলেশন ছিল এরকম যে যদি ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত যায়, আর্জেন্টিনাও সেমিফাইনাল পর্যন্ত যায়, তাহলে আমরা একটা সুপার ক্লাসিকও দেখতে পারবো, এমন একটা সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে চিন্তা করলে কি একটু মনে হচ্ছে কিনা যে সমর্থকটা একটা মিস করলো? সেই 90-এর পর কিন্তু আর ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপে মুখোমুখি হয়নি। জি, আসলে এই গ্রেটেস্ট শো অন আর্থে যে কোনো একটা তারকা চক্র বিদায় হওয়া মানে একটি আসর বিবর্ণ হয়ে যাওয়া। আমি কাল রাতেও রাস্তায় কিলবিল করতেছিল ব্রাজিলের সমর্থকরা জার্সি পরে। আচ্ছা, আমার কাছে আশ্চর্য লাগে, আপনাদের এখান পর্যন্ত আসতে, আমার মোহাম্মদপুর পর্যন্ত আমি 3 জন শুধু হলুদ জার্সি পরিহিত, মানে রাতারাতি এই ব্রাজিলের ফ্যান সব গায়েব। সব গায়েব হয়ে গেছে। কিন্তু এটা আমি এক্সপেক্ট করিনি, কারণ হচ্ছে আমি 82 সালের টেলি সান্তানার যে 82 এবং 86-র যে দল ছিল, জি, সেই দলটা আপনি যেটা হয়তো ভাবতে পারেন যে ব্রাজিল এরপরে 2টি বিশ্বকাপ জিতেছে বলেই ব্রাজিলের কম্বাইন্ড সাপোর্টার গড়ে উঠছে বাংলাদেশে। প্রেক্ষাপটটা কিন্তু এমন না। আমি 82 এবং 86 জি, টেলে সান্তানা যে মানে সাম্বার ঝড় তোলা যে ফুটবল, যে নান্দনিক ফুটবল উপহার দিয়েছিলেন না, সেখান থেকে কিন্তু মূলত ব্রাজিলের ফ্যান বেস গড়ে ওঠে। যদিও তখন এত জার্সি সরাসরি ছিল না, কিন্তু তখন ব্রাজিলের প্রচুর সাপোর্টার ছিল, এবং নান্দনিক ফুটবলের জন্য ব্রাজিলের এই বিশ্ব ফুটবলকে যে দেয়ার যে মানে যতটুকু দিয়েছে, এটাকে কিন্তু কেউ আমরা অ্যাভয়েড বা ওভারলুক করতে পারবো না। ব্রাজিলকে আমি স্যালুট জানাই। এবং এই যে ভাই যেটা বললেন যে 82 এবং 86 সময় একটা নান্দনিক ফুটবল খেলতো ব্রাজিল, সেটা আমরা এখন দেখতে পাই না। কিন্তু আর্জেন্টাইন ফ্যান হিসেবে অনেকেরই অভিযোগ আছে যে কাপ দেখে ব্রাজিলের ফ্যানরা ব্রাজিলকে সমর্থন করে। মানে আপনি কি এটার সাথে না, একমত? এটা আমি একমত না। আসলে আমরা সাপোর্টার গড়ে ওঠে পারিবারিকভাবে। বাবা যদি ফুটবলের সবার বাবাই মোরলেস ফুটবলের প্রতি সবাই আসক্ত, এবং দেখা যায় আমার সন্তান, আমি যেহেতু আর্জেন্টিনা করি, আমাকে ফলো করে আমার ছেলে আর্জেন্টিনা করে। বা ছোটবেলায় তাকে জার্সি এটা পরিয়ে দিলাম, হ্যাঁ, তাই এরকম। আমরা আসলে বাবা মাকে ফলো করি যে তারা কোনটা সাপোর্ট করে। পরে হয়তো আমাদের যখন জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়, বা আমরা যখন ফুটবলে সরাসরি নিজেরা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাই দর্শক হিসেবে, সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব পছন্দ আমরা গড়ে তুলি। যেমন আমার ছেলে আর্জেন্টিনা সাপোর্ট করেছে গত বিশ্বকাপ। এই বিশ্বকাপ থেকে সে লামিন ইয়ামালের বদৌলতে সে স্পেন, সে চায় না আর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। মানে ইয়ামালের কারণে তিনি এখন স্পেনের সাপোর্টার, এবং তার শেষ এবং ওর হচ্ছে নখদর্পণে প্লেয়ারদের নাম, যেটা আমরা বলতে পারবো না। আচ্ছা, 22 প্লেয়ার্সের নাম সে জানে। মানে এখনকার জেনারেশন মানে অনেক ফাস্ট, তারা অনেক খোঁজ খবর রাখে, জি, ইউরোপিয়ান ফুটবল খুব পছন্দ করে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নেইমারের বিদায়, নেইমার এই বিশ্বকাপে খেলবে কি খেলবে না, এটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। শেষ পর্যন্ত তিনি খেলেছে, গতকালকেও তিনি ম্যাচে নেমেছিলেন। যেভাবে কেঁদে বিদায় নিয়েছেন, যদিও আপনি আর্জেন্টিনা ফ্যান, বাট ব্রাজিলের এরকম একজন তারকার এরকম বিদায়টা আপনার কাছে কেমন লেগেছে? আমি ফুটবলের হিস্টোরি নিয়ে আমি ফুটবলের রিসার্চ করি। সেই জায়গা থেকে আমি ছোট্ট একটা হিস্টোরি বলি।
90-তে 24 জন, যেদিন আর্জেন্টিনা এবং ব্রাজিল ইতালিতে মুখোমুখি হয়। 86-র ম্যারাডোনার ম্যাজিকের পর 90-র 24 জন যখন আর্জেন্টিনা ব্রাজিল ওই ম্যাচটা হয়, তখন পুরো বিশ্বতে এখনকার মতো বিশ্ব তখন এত টেকনিক্যালি ছিল না, কিন্তু মানুষ যে পরিমাণ ওই একটা ম্যাচকে নিয়ে বুঝছিল, ওই ম্যাচে ম্যারাডোনার একক নৈপুণ্যে ম্যারাডোনার একটা থ্রুপ আছে, ক্যানিজোর একটা গোল হয়, করেছিল, যেই গোলের কারণে 1-0 গোলে ব্রাজিল পরাজিত হয়। এবার যখন 2026 সালের বিশ্বকাপের প্রায় 3 বছর পর্যন্ত নেইমার দলে ছিল না, 2022-23-এর পর থেকে কিন্তু নেইমার দলে নেই। আমরা যখন দেখলাম মেসি বিশ্বকাপের আগে অনেকটা সময় রিজার্ভ ছিল, মেসি এই বিশ্বকাপে মূল ম্যান হিসাবে খেলবে কিনা বিশ্বকাপের আগেও সংশয় ছিল, কিন্তু আমরা প্রথম ম্যাচ থেকে দেখছি যে মেসি লাস্ট 5টা বিশ্বকাপে যে ইনফ্লুয়েন্সটা করেছে, এই এক বিশ্বকাপে লাস্ট 4 ম্যাচে সে 7 গোল করেছে। সেখান থেকে অ্যাট দ্য সেম টাইম নেইমার যখন এবার স্কোয়াডে আসলো, আমরা যখন ধরেই নিয়েছি আমরা সেমিফাইনালে আর একটা সুপার ক্লাসিকও দেখবো, যেই ক্লাসিকতে আমরা সবাই জানি বার্সেলোনাতে যখন মেসি আসে, মেসিকে অ্যাট দ্য সেম টাইম রোনালদিনো ওকে নিয়ে একটু নার্সিং করে মেসির যে অমরত্বের পথটা শুরু করে। আবার মেসি যখন বার্সেলোনার একবার প্রাইম খেলোয়াড়, তখন যখন নেইমার আসে, নেইমারকে একটু নার্সিং করতে করতে আমরা সবাই জানি নেইমার মেসির যে চমৎকার বন্ধুত্ব। সেখান থেকে আমি একজন আর্জেন্টিনার ফ্যান হিসেবে চেয়েছিলাম যে সেমিফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনা একটা চমৎকার মুখোমুখি হোক, যে মুখোমুখির মাধ্যমে একজন মহাতারের কত বিদায় হবে, হোক সেটা নেইমার হোক সেটা মেসি, কিন্তু সেটা হতো তখন অনেক চমৎকার একটা বিদায়। কিন্তু গতকালকের এই নরওয়ের সাথে হারার কারণে নেইমারের বিদায়টা আমাকে একজন ফুটবল লাভার হিসেবে কষ্ট দিচ্ছে। মানে আপনি কালকে ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন, যদি বলা হয় যে পেনাল্টির কথা যদি বলা হয়, যেভাবে মিস করেছে, আনচেলত্তি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তিনি ক্লাব ফুটবলের একজন বিশ্বমানের কোচ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার কৌশল নিয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিওর মতো সাবেক ফুটবলার কিন্তু সমালোচনা করছেন। মানে আপনার কাছে মনে হয়েছে যে আনচেলত্তিটা আসলে একটু বেশি হাইপ হয়ে গেছে, তার কৌশলে কোনো ধরনের কোনো ত্রুটি কিংবা কোনো ল্যাকিং স্কিপ দেখেছেন কিনা? না, আমার মনে হয় না খুব একটা তেমন কিছু হয়েছে। তবে ব্রাজিল সমর্থকদের পাশাপাশি আমরাও আর্জেন্টিনার ফ্যান হিসেবে আমরাও ভেবেছিলাম যে নেইমারকে আরেকটু আগে নামানো হলে ভালো হতো, হ্যাঁ, খেলাটা একটু চমৎকার হইতো বা গোলের সম্ভাবনাটা একটু বেশি পাইতো। যেমন প্রথম যে পেনাল্টিটা মিস করেছিল, সেখানে হয়তো নেইমার থাকলে সে মিসটা হইতো পারতো না, হতে পারতো যে গোলটা হয়ে যেত এবং ব্রাজিল একটু অ্যাডভান্স হতে পারতো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা মিসটা করি যে এখানে কিছুটা নিচ্ছিল অবশ্যই। এবং নেইমারের বিদায়, মানে নেইমার তো ম্যাচের পরে বলেই দিয়েছে যে এটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তিনি যেখান থেকে শুরু করেছেন, অর্থাৎ নিউ জার্সিতে তিনি শুরু করেছিলেন, সেখানে তিনি শেষ করলেন। এর আগে লুকা মদ্রিচ, তিনিও একজন লেজেন্ডারি প্লেয়ার, ডেফিনেটলি ক্রোয়েশিয়ার তারকার এই বিশ্বকাপটা মনে হচ্ছে কিনা যে আমরা একজন করে তারকা হারাচ্ছি। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো বললেন গতকাল যে এটাই তার শেষ বিশ্বকাপ, হয়তোবা শেষ আন্তর্জাতিক ম্যাচও হয়ে যেতে পারে, মেসিরও হয়ে যেতে পারে। মানে সব কিছু মনে হচ্ছে যে আমরা একটা চমৎকার একটা তারকা বেষ্টিত একটা ফুটবল যে দেখতাম, সেটা সেখান থেকে আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। অবশ্যই তারকা তো শূন্যতা হচ্ছে, আস্তে আস্তে শূন্যতা হারিয়ে যাচ্ছে তারকা। কারণ নেইমারের মতন প্লেয়ার অনেক সুযোগটা সুযোগটা কাজে লাগাতে পারেনি। মানে 2023 সালের থেকেই তিনি খেলছেন, বাট নেইমার জুনিয়র অসাধারণ একজন ফুটবলার। লিওনেল মেসি তিনি স্বীকার করেছেন। লিওনেল মেসির আগেও আর্জেন্টিনা টিম যখন 36 বছরের কাপ নিতে পারেনি, তখন কিন্তু মেসি কিন্তু অবসর নিয়ে ফেলেছিল। পরবর্তীতে আর্জেন্টিনার জনগণ, আর্জেন্টিনার ফ্যান যারা হেরা সবাই চেষ্টা করে মেসিকে এনেছে। আমি আশা করি নেইমার যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, নেইমার আরেকটা ওয়ার্ল্ড কাপ আমি ডিজার্ভ করি। নেইমারের মতন ফুটবলারকে অবশ্যই ব্রাজিল টিমে দরকার আছে। আগামী মানে আপনার কাছে মনে হচ্ছে যে নেইমার অবসর ভেঙে পরবর্তী ওয়ার্ল্ড কাপের জন্য আবার ফিরে আসবেন? অবশ্যই আমি এটা আশা করছি। একটু ব্রাজিলের ম্যাচ থেকে সরে যায়, যেহেতু আপনি বলছেন যে আপনার ছেলে স্পেনের ভক্ত লামিন ইয়ামালের কারণে। আজকে আমরা জানি যে পর্তুগালের বিপক্ষে তাদের, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের সোফার এটাই সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে, পর্তুগাল এবং স্পেনের ম্যাচটা। মানে কি মনে হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদোরও বিদায় কি এই ম্যাচ দিয়ে হয়ে যাবে? আসলে আজকের ম্যাচে প্রেডিক্ট করা ভীষণ কঠিন একটা ব্যাপার। মানে কেন? স্পেন এবং পর্তুগাল তাদের হাড্ডাহাড্ডি লড়াই, এবং এই দুই দলের যেহেতু ইউরোপিয়ান খেলা, এখানে ট্যাকেল খুব কম হবে, ক্লাসিক্যাল ম্যাচ হবে এবং প্লেয়াররা ইনজিউড ফ্রি হয়ে খেলতে পারবে। আজকের মানে
টুর্নামেন্টে আমরা আশা করতেছি আজকে একটা সেরা খেলা আমরা দেখব। এবং যদি আমরা দুই দলের বিবেচনা করি, দুই দলের শক্তি সামর্থ্য প্রায় 49-50, এখানে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। সুতরাং আজকে হয়তো রোনালদোর গোলেও হয়তো পর্তুগাল আবার শেষ হাসি আসতে পারে। আবার এটাও নিয়ে আমরা একটু আপনার কাছে একটু যেতে চাই যে রোনালদোর কথা তিনি বলছিলেন, আবার আমরা এটাও শুনছি অনেকের কাছ থেকে, ইনফ্যাক্ট পর্তুগালের যারা পছন্দ করে ফ্যান তাদের কাছ থেকে, যে রোনালদোর থাকাটাই এখন তাদের জন্য একটা বড় দুর্বলতা। কারণ তিনি বক্সের মধ্যে শুধু থাকেন, তার মধ্যে সেই আগের গতিটা নাই, অ্যাসিস্ট করছেন না, ড্রিবলিং নাই, মানে একটু সমালোচনা হচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে যে রোনালদোর একটা বড় দুর্বলতা পর্তুগালের জন্য? নিঃসন্দেহে এটা একদমই যৌক্তিক। আপনি যদি দেখেন পর্তুগালের এই স্কোয়াডে কারা আছে, আপনি যদি দেখেন আমাদের লেফট উইঙ্গারে নেতো খেলে, আপনি ব্রুনো ফার্নান্দেজ খেলে, আপনি ভিতিনিয়া আছে। ভিতিনিয়া ঠিক মিডফিল্ডে ভিতিনিয়া খেলছে, কিন্তু ওরা শুধুমাত্র ওদের যে ইয়ং যে কম্বিনেশন, আমি যদি বলি যে প্যারিস সেন্ট জার্মেইন যে ওদের যে কম্বিনেশন, এইটা অনেকটাই রোনালদোর জন্য আমি দেখতেছি যে জো ফেলিক্স চান্সই পাচ্ছে না। আচ্ছা, এক্স্যাক্টলি। আমি গ্রুপ পর্যায়ে সেকেন্ড ম্যাচে জো ফেলিক্স নামার পরে প্রথম ম্যাচে কিন্তু পর্তুগাল যথেষ্ট সার্ভাইভ করতেছিল, কিন্তু সেকেন্ড ম্যাচে যখন জো ফেলিক্সকে ফার্স্ট একাদশে শুরু করে, ওই ম্যাচটা কিন্তু পর্তুগালে এখনো অবধি বিশ্বকাপের সবচেয়ে সেরা ম্যাচ হয়েছে। সো এই ক্ষেত্রে যেহেতু এখন একটা সময় ছিল ক্রিস্টিয়ানো রোনালদো উইং দিয়ে শুরু করেছে, মিডফিল্ড থেকে অনেক উপর থেকে মানে ওভারল্যাপ করে, মানে অনেক দৌড়িয়ে রান মেক করতে, কিন্তু এখন কিন্তু জাস্ট পিওর নাম্বার 9-এর মতন বক্স টু বক্স খেলতেছে। কিন্তু এই বক্স টু বক্স খেলার কারণে যে ইয়ং চ্যাম্পস দ্বারা পর্তুগালের, তারা কিন্তু অনেকটাই রোনালদোর সাথে আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের বিমতা সুলভ ম্যাচে এবং মনে হচ্ছে যে ওই অ্যাটাকিং জোনে গিয়ে অনেকটাই খেলাটা নষ্ট হয়ে যাচ্ছে পর্তুগালের, এরকমটা মনে হচ্ছে। আমরা আরো আলোচনা করব, আসলে অনেক কিছু আছে, যেমন আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আমরা আলোচনা করতে চাই। তার আগে একটি বিরতির সময় হয়ে গেছে। বেলামো প্রেজেন্টস কিক অফ একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার বেলামে প্রেজেন্টস কিক অফে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র, আমার সাথে আছেন ক্রেজি ফ্যান্স, এবং আজকে সবাই আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার ফ্যান। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচ নিয়ে। আর্জেন্টিনা একজন মেসি আছেন, মিশর একজন সালা আছেন। মানে ম্যাচটা যদিও বলা হয় যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, মিশর র্যাঙ্কিংয়ে এতটা উপরে না, অনেকটাই নিচে, এবং তাদের এত তারকাবহুল ফুটবলারও নেই, তারপরও ম্যাচটা কি খুব সহজ হবে আর্জেন্টিনার জন্য? না, এবারে বিশ্বকাপে আসলে কোনো দল আর ছোট দল নেই। আমরা কেপ ভার্দের উদাহরণ দিতে পারি, ওরা যা দেখালো, এবং আফ্রিকান সব দলই এবার খুবই ভালো খেলছে, ইউরোপের সব দলকে তারা টেক্কা দিচ্ছে। ভয় পেয়েছিলেন নাকি কেভের ম্যাচে যখন হ্যাঁ, অবশ্যই কেপ ভয় পায়নি সেদিন তো। আসলে আমাদের জ্বর মনে হয় কেপে জ্বর ভালো হয়েছে। যাই হোক, তো আমরা আজকে আশা করতেছি কেপ ভার্দের চেয়ে তো অবশ্যই মিশর অনেক বেশি শক্তিশালী, এবং আজকের ম্যাচের পজিটিভ দিক হচ্ছে কেপ ভার্দে যেমন খুবই ডিফেন্সিভ, ওরা হয়তো অতটা ডিফেন্সিভ খেলবে না। এখানে হয়তো আর্জেন্টিনা একটা ভালো সুযোগ পেতে পারে। আমি আজকে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, যদিও আবারও বলছি যে এই বিশ্বকাপে ছোট দল বলে কেউ নাই, মানে যে কোনো মুহূর্তে যে কোনো দল জিতে যেতে পারে। আর আমার কেপ ভার্দের কথা বলা হচ্ছে যে কেপ ভার্দে এর আগে আমরা ওয়ার্ল্ড কাপে যদিও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট তারা সৌদি আরবের কাছে হেরেছিল, এবং এটা বলা হয় যে আর্জেন্টিনার জন্য একটা খুবই একটা লজ্জাজনক একটা ম্যাচ ছিল যে সৌদি আরবের কাছে হেরে যাওয়া। কেপ ভার্দের কাছে যদি এরকম একটা অবস্থা হতো, সেটা আসলে আপনি নিতে পারতেন? না, অবশ্যই পারতাম না। এই কারণে যে কেপ ভার্দে হলো আপনার লো ব্লকে খেলা একটা দল, তারা সব সময় কিন্তু ডিফেন্সটাকে বাস পার্কিং যেটা বলা হয় এই অবস্থা করে রাখে। এখন আপনি আপনার ট্যালেন্টের পরিচয় দিবেন কখন? যখন আপনাকে শক্ত দেয়াল যেটাকে ভাঙতে পারবেন, তাহলে না আপনি আপনার ক্রেডিট নিতে পারবেন। আর্জেন্টিনাকে কিন্তু ওরা ওই জায়গায় কিন্তু নাবিশ্বাস করে তুলেছিল। আমি দস্তুর মতো ভয় পেয়েছিলাম এই কারণে যে তারা খেলাটাকে টাই ব্রেকারে যদি নিয়ে যায়, আপনি ধরেন আপনার একটা এমি মার্টিনেজ আছে, ওদেরও তো ভজিনা আছে, রাইট না? যে কোনো সময় তো ওরা তো দুইটা তিনটা সেভ দিতে পারে, তখন আপনি কোথায় যাবেন? ওই খেলার একটা আকর্ষণীয় দিক ছিল যে আপনার যখন একটা শক্ত ওয়াল করা হলো, তখন লিসান্দ্রো মার্টিনেজ যে ডায়াগোনাল পাসটা দিল মেসিকে, না? এক্স্যাক্টলি। ওইটা মেসি যখন এইটাকে গোলে কনভার্ট করলো, তখন আমি প্রত্যাশী ছিলাম যে এদের রক্ষণভাগ এখন ভেঙে চুরচুর করে দিবে, কিন্তু এরা এত চোয়াল শক্ত করে তাদের ওয়ারিয়রের মতো তারা ব্যাক করেছে এবং খুবই টাফ টাইম দিয়েছে আর্জেন্টিনাকে। অবশ্যই নিঃসন্দেহে ম্যাচটা খুবই কঠিন ছিল আর্জেন্টিনার জন্য। এবং মিশরের ম্যাচটা কি মনে হচ্ছে যে একটা কথা বলা হয় যে আর্জেন্টিনা একটু ইজি অপোনেন্ট পাচ্ছে, মানে কাগজে কলমে। আমরা কেপ ভার্দে দেখলাম রাউন্ড অফ 32-তে, রাউন্ড অফ 16-এ মিশর, যদি মিশরের বাধা টপকায় তাহলে হয়তো বা কোয়ার্টার ফাইনালে
কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ডের মুখোমুখি হতে হবে। মনে কি হচ্ছে যে একটু ইজি অপোনেন্ট অন্যান্য দলগুলোর তুলনায়? না, এখন আসলে এই ভাইয়া যেটা বলেছিলেন, এখন কোনো দলকেই ছোট করে না, দেখার এখন সুযোগ কোনো নেই। দলকে ছোট করা যায় না, কিন্তু কাগজে কলমে আমি যদি আপনাকে এখন বলা হয়, কম্পেয়ার করা হয় যে আপনি মিশরকে বেছে নেবেন নাকি মরক্কোকে বেছে নেবেন, আপনি নিশ্চয়ই মরক্কোকে বেছে নেবেন না অপোনেন্ট হিসেবে। অবশ্যই। না, সেক্ষেত্রে আমি বলছি যে তাহলে মানে একটু কি ইজি অপোনেন্ট পাচ্ছে কিনা তুলনামূলক? হ্যাঁ, অবশ্যই একটু ইজি অপোনেন্ট পাচ্ছে, সেটা আর্জেন্টিনা অবশ্যই। আমি আশা করব বিগত ম্যাচের চেয়ে এবার আরো ভালো করবে, এটা আমার ধারণা। মানে কোনো কি মানে আর্জেন্টিনার এই মিশরের ম্যাচে আমরা কেপ ভার্দে দেখছি কিছু ডিফেন্সে মনে কিছু একটু সমস্যা আছে, যে কারণে তারা আসলে কিছু গোল বের করতে পেরেছে, স্কোর করতে পেরেছে কেপ ভার্দে। যদিও তাদের ডিফেন্স কিন্তু যথেষ্ট স্ট্রং আর্জেন্টিনা, লিসান্দ্রো মার্টিনেজ আছেন, তালিয়াফিকো আছেন, ওতামেন্দি আছেন। আমি প্রথমে আপনার সাথে একটা জায়গায় ডিফার করব। আপনারা বলতেছে যে মিশর মানে একটু সহজ। আপনি দেখেন র্যাঙ্কিংয়ে দেখেন মিশর 29, নরওয়ে 31। অ্যাট দ্য সেম টাইম মিশরে এমন দুইজন ফরওয়ার্ড লাইন আছে, আমরা ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে লাস্ট যে 25-26 যে মৌসুম, সেই মৌসুমে সেরা দুইজন স্ট্রাইকার মোসালা এবং মারমুস। ম্যান সিটির মেন যেই বর্তমান এই হালান্ডের সাথে যে মানে কম্পেয়ার যে খেলতেছে, সেখান থেকে আমি মনে করি যে মিশর একদমই সহজ দল না। আপনি যদি স্ট্যাট দেখেন, মিশর লাস্ট দুইটা আফকনের সেমিফাইনালিস্ট দল, 20-এর সেমিফাইনালিস্ট দল। অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনার সমস্যাটা কোথায়? আমরা সবাই বলতেছি যে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের সমস্যা। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা 2022-এর যে বিশ্বকাপে দেখেছি, আমরা 2022-এর বিশ্বকাপ স্কলানির একটা ম্যাজিক ম্যান ছিল, একটা ম্যাজিক ম্যান অ্যাঞ্জেল ডি মারিয়া ছিল। আপনি এইবার আর্জেন্টিনার যে স্কোয়াডটা আমরা দেখতেছি, একটা পিওর উইঙ্গার নাই। আপনি আপনার মিডফিল্ড খেলতেছেন পিওর সবগুলো মিডফিল্ডার দিয়ে। আপনি যখন 2022-এ একটার পর একটা ম্যাচ যখন আমরা জিতে যাচ্ছিলাম, প্রত্যেকটা ম্যাচে একটা সিগনেচার ট্রেডমার্ক রাখতেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আপনার একটা বাম পাস ও পুরাটাই আপনার ডিফেন্স লাইনকে সবসময় ব্যস্ত রাখতো। এবার আমরা কি দেখতেছি? এবার আমরা দেখতেছি যে ম্যাকালিস্টার একটু নিচ থেকে, ডিপল একটা সাইড থেকে, প্রত্যেকটাই আমরা মিডফিল্ড থেকে অ্যাটাকিং করতেছি। যেই কারণে আমার অপোনেন্ট, আপনি যদি তুলনামূলকভাবে আমরা চিন্তা করি, প্রথম ম্যাচটা আর্জেন্টিনা যত সহজে গোল বের করতে পেরেছে, দ্বিতীয় ম্যাচটা একটু কঠিন হয়েছে। জর্ডানের আরও বেশি, যদিও জর্ডানের ওই দিন অনেক পরিবর্তন, কিন্তু ক্যাপ ভার্দের ক্ষেত্রে দেখেন ও যে স্ট্র্যাটেজি নিয়ে খেলেছে 4-1-4-1, ওরা ভালো করে জানে যে আর্জেন্টিনার মিডফিল্ড অনেক শক্তিশালী। যে কারণে 4-1-4-1-এর কারণে ওরা সবসময় আর্জেন্টিনাকে একটা ডায়মন্ড শেপে ব্লক করে রাখতেছিল। যে কারণে ওই দিনের ওই ম্যাচে আমার ডিপল একদমই নিষ্প্রভ ছিল। সেম টু, যেহেতু আর্জেন্টিনা একটা কোনো উইঙ্গার নাই, মিডফিল্ড থেকে আক্রমণ করতেছে, আপনার স্ট্রাইকিং লাইনে লাউতারো মার্টিনেজ ফলস নাইন হিসেবে ব্যবহার করছে, ওইটাকে মেসি ক্যাপিটালাইজ করতেছে। আমি যদি 4টা ম্যাচের অ্যানালাইসিস বলি, কিন্তু মিশর অনেক টেকনিক্যালি সাউন্ড টিম। আমরা যত সহজে মনে করতেছি যে আর্জেন্টিনা একটা সহজ প্রতিপক্ষ পেয়েছে, আপনি যদি মিশরের ন্যাশনাল টিমের সহজ প্রতিপক্ষ না, কিন্তু তুলনামূলক সহজ আমি বলেছি। যদি আমি কম্পেয়ার করি মরক্কো কিংবা অন্যান্য দলের ক্ষেত্রে, আপনার কাছে কি মনে হয় যে আর্জেন্টিনা কি অতিমাত্রায় মেসি নির্ভর কিনা? একদমই না, মেসি নির্ভর না। আমরা চেষ্টা করতেছে, কিন্তু আর্জেন্টিনার যে খেলা, প্রথম ম্যাচ দেখলাম, পরবর্তীতে আপনার দ্বিতীয় ম্যাচেও দেখলাম, বাট একটা ম্যাচে তারা প্রথম ফার্স্ট 11-এ মেসিকে রাখেনি। ম্যাচটা ফার্স্ট 11-এ প্রথম ম্যাচটা না, সেকেন্ড ম্যাচটা থার্ড ম্যাচে জর্ডান ম্যাচে রাখেনি। তখন কি হলো, তখন আপনার কিন্তু লোসেলসও কিন্তু একটা ফ্রি কিক গোল করছে, দারুণ একটা গোল করছে। পরবর্তীতে বদলি হিসেবে মেসি আবার গোল করেছিল। তারপরে আপনার লাউতারো মার্টিনেজ ট্রাইবেকারে প্লান্টিকে গোল করছে। বাট মেসির উপর নির্ভর, মেসি চেষ্টা করতেছে, বাট যেই খেলা ইয়ার সাথে খেললো, লাস্ট ম্যাচটা আর্জেন্টিনা খেললো, খুব মানে বাজে ডিফেন্স হয়েছে। এই ডিফেন্স যদি না বেরোতে পারে, আসলে মিশরের জন্য কঠিন হবে। আপনার কাছে একেবারে ছোট্ট করে যদি একবারে এক কথা যদি বলে যে মিশর আর্জেন্টিনা ম্যাচের প্রেডিকশন কি হবে, রেজাল্ট কি? আমি আশা করি আর্জেন্টিনা 2-1 ম্যাচ জিতবে। আপনার কি প্রেডিকশন? আমার 2-0 বা 3-1। আপনার আর্জেন্টিনার পক্ষে নিশ্চয়ই 1-0। আপনার 2-0। আপনার 2-0। অবশ্যই এখানে সবাই আসলে আর্জেন্টিনার ফ্যান এবং প্রত্যাশা করছে যে আর্জেন্টিনা জিতবে, আরেকবার তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেকটু এগিয়ে যাবে, এই প্রত্যাশা করছেন আর্জেন্টিনান ফ্যানরা। শেষ পর্যন্ত আসলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ কি হয়, কার মুখে হাসি থাকে, মেসি নাকি মোহাম্মদ সালাহ, সেটা জানার অপেক্ষায় শেষ করছি বেলজিয়ামের প্রেজেন্টস কিক অফের। পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ রইল।